তুমি ওই বাড়িটাকে ভুলে যাও কাজল, আমরা আর কোনোদিন সেখানে যাব না। তুমিও আমার কথা ভালো করে শুনে নাও রজত, আমাকে ওই বাড়িতে নিয়ে যেতেই হবে, না হলে আমি খাওয়া দাওয়া করা বন্ধ করে দেব। এ তুমি কিরকম জেদ করতে শুরু করে দিলে। ঠিক আছে, পরের সপ্তাহে তোমাকে নিয়ে যাব। রজতের কথায় কাজল অনেক খুশি হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায় এবং রজত কাজলকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরে। মা, তাড়াতাড়ি এসো, কে এসেছে দেখো, তোমার আদরের ছেলে নতুন বৌমা নিয়ে এসেছে। তুই এখানে কি করতে এসেছিস? তোর সঙ্গে আমি সমস্ত সম্পর্ক শেষ করে ফেলেছি, এখানে তোদের জন্য কোনো জায়গা নেই। মা, আমি মানছি আমরা ভুল করেছি। তুমি অন্য জায়গায় আমার বিয়ে দিচ্ছিলে, তাই বাধ্য হয়ে আমাকে তাড়াতাড়ি বিয়ে করে নিতে হলো। আমি কাজলকে অনেক ভালোবাসি মা। মা, আমাদেরকে ক্ষমা করে দেবেন, আপনি আমাকে একটা সুযোগ দিন, আমি খুব ভালোভাবে নিজের কর্তব্য পালন করে আপনার মন জয় করে নেব। আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিয়ে এখন মিষ্টি মিষ্টি কথা বলার চেষ্টা হচ্ছে? এক থাপ্পড় মেরে তোর মাথা ঠিক করে দেব। আরতি এই বলে কাজলকে একটি চড় মারতে যাচ্ছিল, কিন্তু কাজল তার হাত ধরে নেয়। মা, এই বয়সে নিজের হাতকে এত কষ্ট দেবেন না, বুড়ো বয়সে হাত ভেঙে গেলে জোড়া লাগাতে অনেক সমস্যা হবে, এবার আমাদেরকে বাড়ির ভেতরে যেতে দিন। কাজল এই বলে রজতকে সঙ্গে নিয়ে একটি রুমে চলে যায়। মা, তুমি দেখলে তো মেয়েটা তোমার সঙ্গে কিরকম ব্যবহার করলো? এই মেয়ে এখানে থাকলে তুমি শান্তিতে থাকতে পারবে না। আমিও তো সেটাই দেখছি রূপা, এই কাজলকে এখানে থাকতে দিলে চলবে না। তুমি ঠিকই বলেছিলে রজত, শাশুড়ি মা একটু অন্যরকম। হ্যাঁ, তাই তো বলেছিলাম যে তুমি এখানে থাকতে পারবে না। দাদা এবং বৌদির সঙ্গে দেখা করে নাও, তারপর আমরা চলে যাব। কিছু সময় পর আরতি এবং তার মেয়ে যখন হলরুমে বসেছিল, এমন সময় রজত তাদের কাছে যায়। মা, আমি ফিরে যাচ্ছি, তোমরা ভালোভাবে থেকো। তুই ফিরে যাচ্ছিস মানে? নিজের বউকে সাথে নিয়ে যা, আমি তাকে এই বাড়িতে থাকতে দেব না। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে আমার কোনো কথা শুনছে না। সে এখানে থাকতে চাইছিল, তাই আমাকে তাকে রাখতে আসতে হলো। এবারে বুঝতে পেরেছি, তোর বউ আমার সঙ্গে ঝগড়া করার জন্যই এখানে এসেছে। আমিও দেখে নেব সে কতদিন এখানে থাকতে পারে। এরপর রজত নিজের ব্যাগ নিয়ে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। অপরদিকে বড় বউ মিনা যখন দুপুরে রান্না করছিল, এমন সময় কাজল তার কাছে গিয়ে সাহায্য করতে শুরু করে। কাজল, তোমাকে কিছু করতে হবে না, আমি একাই সব করে নেব। আরে দিদি, তুমি একা সবকিছু করতে যাবে কেন? এটা আমারও শ্বশুর বাড়ি, তাই আমাকেও সাহায্য করতে দাও। তুমি কয়েকদিনের জন্য এখানে ঘুরতে এসেছো, তাই তোমাকে দিয়ে কাজ করাতে ভালো লাগছে না। তুমি সারাদিন কাজ করবে আর আমি বসে থাকবো? আমার কাজ করার অভ্যাস হয়ে গেছে কাজল, ছোটবেলা থেকেই আমার কাজ করার প্র্যাকটিস আছে। সে ঠিক আছে দিদি, কিন্তু আমি এত সহজে এখান থেকে যাব না। আমি চিরদিনের জন্য এখানে থাকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তুমি শুধু শুধু নিজের সুখী জীবনটাকে খারাপ করছো কেন? আমি শুধু নিজের জন্য এখানে আসিনি, আমি তোমার জীবনটাকেও ঠিক করতে এখানে এসেছি দিদি। এতদিন পর্যন্ত এই বাড়িতে আমার কেউ ছিল না, আজ তোমার মতো ছোট বোন পেয়ে আমি অনেক খুশি, যেন মনে হচ্ছে নতুন করে বেঁচে থাকার কোনো আশা খুঁজে পেয়েছি। তুমি চিন্তা করো না দিদি, আমি থাকতে এই বাড়িতে তোমার উপরে অত্যাচার হবে না। এরপর কাজল মিনার সঙ্গে রান্না করতে থাকে। দুপুরে খাওয়ার সময় আরতি এবং তার মেয়ে রান্নাঘরে আসে। মিনা, আমাদেরকে খাবার দিয়ে দাও। মা, আপনারা ডাইনিং রুমে গিয়ে বসুন না, আমি আপনাদেরকে খাবার দিয়ে দিচ্ছি। তুমি খাবার দিতে যাবে কেন? মিনা কি মরে গেছে? মা, আমিও তো এই বাড়ির বউ, তাই আমারও কিছু দায়িত্ব আছে। দেখলে, তোমার পুলিশের মেয়ে বাড়ি থেকে দায়িত্ব শিখে এসেছে। নতুন নতুন এসেছে, তাই একটু নাটক তো করবেই। আমরা গিয়ে বসছি, তাড়াতাড়ি খাবার দে। এরপর কাজল রূপা এবং আরতিকে খেতে দিয়ে দেয়। এটা কোনো খাবার হলো? এর হাতের রান্না তো বৌদির থেকেও আরো বেশি খারাপ। তুই একদম ঠিকই বলেছিস রূপা, যত বেকার মেয়েরা সব আমাদের বাড়িতে এসেই জুটেছে, এমন রান্না করেছে যেটা পশুও খাবে না। দিদি, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও বসে পড়ো, আমি খাবার দিয়ে দিচ্ছি। আরে না না কাজল, সকলের খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর আমি শেষে খাবো। না, তুমি এখনই সকলের সঙ্গে খাবে, বসো চুপ করে। কি বললি? এই মিনা আমাদের সঙ্গে খাবে? মিনা, চুপচাপ ওখান থেকে উঠে পড়।
না দিদি, তুমি উঠবে না, খাওয়া দাওয়ার পরেই উঠবে। মিনাকে আমার বিরুদ্ধে করার চেষ্টা করছিস? দাঁড়া, এখনই তোকে উচিত শিক্ষা দিতে হবে। আরতি এই বলে চেয়ার থেকে উঠে পড়ে এবং কাজলকে মারার জন্য তার কাছে যায়। খবরদার মা, আমার গায়ে হাত তোলার আগে ভালো করে ভেবে নিন। আমি কিন্তু বড় বউয়ের মতো চুপ করে থাকি না, আপনার মারের উচিত জবাবও দিতে পারি। কাজলের কথা শুনে আরতি খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। এরপর বিকেল বেলায় আরতির জামাই তপন বাড়িতে আসে এবং আরতি তার মেয়ে জামাইয়ের সঙ্গে কাজলের ব্যাপারে কথা বলতে শুরু করে। এই মেয়েটার জন্য আমি এক মুহূর্ত শান্তিতে থাকতে পারছি না। আসার পর থেকে আমাদের জীবনটাই খারাপ করে দিচ্ছে। আরে মা, এসব তো কিছুই নয়। আপনার নতুন বৌমা এখন থাকতে টাকার হিসাব নেওয়া শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গায় আপনার যেসব বাড়িগুলো ভাড়া দেওয়া আছে, এতদিন থেকে আমি কত ভালোভাবে সেসব দিকে খেয়াল রাখছিলাম, কিন্তু আপনার নতুন বৌমা সেই সব বাড়ির ভাড়া যাচাই করতে গেছে। আমি এটা বুঝতে পারছি না যে সে এরকম কেন করছে। আপনি অনেক সহজ সরল মানুষ, তাই বুঝতে পারছেন না। আপনার ছোট বৌমা এই বাড়ির সবকিছু দখল করতে চাইছে। এখন বাড়ি ভাড়ার টাকাগুলো দেখতে শুরু করে দিয়েছে। আস্তে আস্তে আপনার আলমারির দিকে লক্ষ্য দেবে। এসব কিছু রজতের জন্যই হচ্ছে। রজত আমাদের পছন্দ মতো বিয়ে করে নিলে এইসব কিছুই হতো না। জানি না কি ভুল করেছিলাম যে আমার ছোট ছেলেটা এত বিগড়ে গেল। সে বউয়ের গোলাম হয়ে গেছে। আরতি তার মেয়ে জামাইয়ের সঙ্গে কথা বলছিল। এমন সময় কাজল এবং মিনা বাইরে থেকে ফিরে আসে। আরে ছোট বৌমা, বাড়ি ভাড়াগুলো দেখা হয়ে গেল? হ্যাঁ, দেখা হয়ে গেছে। এবার একদিন গিয়ে বাড়িগুলোর মাপ নিয়ে নেবে। হয়তো এতদিনে আমি বাড়িগুলোর খেয়াল রাখতে গিয়ে সেগুলো ছোট হয়ে যেতে পারে। আমাদের বাড়ির ব্যাপারে কোনো বাইরের লোকের কথা আমি পছন্দ করি না। আপনাকে অত নাক গলাতে হবে না। এটাই শুনতে বাকি ছিল। মুখ সামলে কথা বলো কাজল। আমার জামাই বাবাজি বাইরের লোক নয়। এই বাড়িতে যদি কোনো বাইরের লোক থাকে তাহলে সেটা তুমি। আমি ভালো করেই জানি তুই আমাদের বাড়ি দখল করতে চাইছিস। বল, বাড়িগুলো দেখার জন্য গিয়েছিলি কেন? আমি দিদিকে নিয়ে আমাদের বাড়ির সম্পত্তি দেখার জন্য গিয়েছিলাম। এতে খারাপ কি আছে? এতে কিছু খারাপ নেই, কিন্তু ভালোও কিছু নেই। আমি মায়ের দিক থেকে বলছি যে এইসব করা একদম ঠিক নয়। আমিও আপনাকে একটা কথা বলতে চাই। আপনার স্বভাব চরিত্র আমারও খুব একটা ঠিক মনে হচ্ছে না। কোনো একদিন এসবের জন্য আপনাকে বিপদে পড়তে হবে। কাজল এই বলে নিজের রুমে চলে যায়। কাজলের চলে যাওয়ার পর তপন তার শাশুড়িকে বলে, দেখলে তো মা, আপনার বৌমা আমার সঙ্গে কত খারাপ ব্যবহার করলো। আজ পর্যন্ত কেউ আমার সঙ্গে এত খারাপভাবে কথা বলেনি। আমার মনটাই ভেঙে গেল। তুমি কিছু মনে করো না জামাই বাবাজি, সেই মেয়েটাকে একদিন আমি জব্দ করবই। ঠিক আছে মা, এবার আমি যাই। বেশিক্ষণ পর্যন্ত এখানে থাকলে আপনার ছোট বৌমা হয়তো আবার কিছু বলতে শুরু করে দেবে। এরপর তপন সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন রজত যখন ফ্ল্যাটে বসেছিল, এমন সময় রামু কাকা তার সঙ্গে দেখা করতে আসে। আরে রামু কাকা, তুমি এখানে? কাজ থেকে ছুটি নিয়ে আমার মেয়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম। তার শ্বশুর বাড়িতে দুদিন থাকার পর তোমার সঙ্গে দেখা করতে চলে এলাম। আচ্ছা রামু কাকা, বাড়িতে সবাই কেমন আছে? ছোট বৌমা বাড়িতে যাওয়ার পর সবকিছু ভালো হয়ে গেছে বাবু। ছোট বৌমায়ের জন্য বড় বৌমাও সুখের মুখ দেখতে পেয়েছে। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। সবই ঠিক আছে, কিন্তু তপন মাঝে মাঝে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করে। তোমার জামাইবাবু বাড়িতে আসা বন্ধ করে দিলে সবকিছু ঠিক হয়ে যাবে। ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না রামু কাকা। কাজলের উপর আমার বিশ্বাস আছে। কাজল আস্তে আস্তে সব ঠিক করে দেবে। তোমার কথাই যেন সত্যি হয়। ঠিক আছে বাবু, এবার আমি যাই। তোমাদের বাড়ি ফিরে আবার নিজের কাজ শুরু করে দেব। রামু কাকা রজতের সঙ্গে দেখা করার পর সেখান থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে আরতি দেবীর বাড়িতে। আরে কাজল, তুমি বাড়ি পরিষ্কার করছো? হ্যাঁ দিদি, তুমি কিছু বলবে? তুমি জানো কাল কারক চতুর্থী। কালকের দিনে সব বিবাহিত মেয়েদেরকে উপোস করতে হয় আর চাঁদ দেখে উপোস ভাঙতে হয়। এটা তো খুব ভালো কথা। কি কি করতে হয় তুমি আমাকে বলে দিও, আমিও তোমার সঙ্গে উপোস করব। আমাদের এই উপোস করার অধিকার নেই কাজল। এই বাড়িতে শুধু আমাদের ননদ রূপা ধুমধাম করে এই উপোস পালন করে। তার জন্য অনেক ভালো ভালো খাবারও রান্না হয়, আর পাড়ার কয়েকজন মেয়েদের সঙ্গে সবাই নাচ গানও করে। কিন্তু দিদি, আমরাও তো বিবাহিত, আমরা এই উপোস করতে পারবো না কেন?
কাল আমাদেরকে অনেক কাজ করতে হবে, রূপার জন্য ভালো ভালো খাবার রান্না করতে হবে। শাশুড়ি মা আমাদেরকে উপোস করতেই দেবে না। সত্যি এরকম শাশুড়ি আমি সারা জীবনে দেখিনি। কেউ এতটা কঠিন কিভাবে হতে পারে? তুমি চিন্তা করো না দিদি, কাল রূপার সঙ্গে সঙ্গে আমরাও উপোস করব। আমরাও এলাকার মহিলাদের সঙ্গে নাচ গান করব। পরের দিন সকাল থেকে কারক চতুর্থী উৎসব পালন করার জন্য এলাকার কয়েকজন মহিলা আরতি দেবীর বাড়িতে চলে আসে। নাচ গান শুরু হয়ে গেলে রূপার সঙ্গে কাজল এবং মিনাও উৎসবে অংশগ্রহণ করে। দেখলে তো মা, তোমার ছোট বৌমা আসার সঙ্গে সঙ্গে তোমার বড় বৌমাকে নিয়ে উৎসব পালন করতে শুরু করে দিয়েছে। জানি না আর কত কিছু দেখতে হবে। এখন এখানে এলাকার সকলেই আছে, এই সময় ঝামেলা করলে আমাদেরই মান সম্মান শেষ হয়ে যাবে। তাছাড়া কাজলকে কিছু বলতেও ইচ্ছে করে না, তাকে কিছু বলতে গেলেই মুখের উপরে পট পট করে উত্তর দিতে শুরু করে দেয়। তুমি শুধু কাজলকে ভয় করতেই থাকো। তোমার জামাইকে বলবো, সে নিশ্চয়ই কাজলের কোনো একটা ব্যবস্থা করতে পারবে। সেদিন খুব ধুমধাম করে কাজল এবং মিনা কারক চতুর্থী উৎসব পালন করে। পরের দিন সকালে আরতি হলরুমে বসে তার মেয়ে জামাইয়ের সঙ্গে কিছু কথা বলতে শুরু করে। মা, আমি অনেক পরিশ্রমের পর নতুন ফ্যাক্টরি শুরু করেছি। আপনি হয়তো জানেন কতদিন থেকে এই ফ্যাক্টরি করার জন্য চেষ্টা করছিলাম। হ্যাঁ জামাই বাবাজি, আমি জানি তুমি অনেক পরিশ্রমী মানুষ। এত বড় দায়িত্ব নেওয়ার পর তোমার কাজ আরো বেড়ে গেল। কাজ তো করতেই হবে মা, তবে তো উন্নতি হবে। আপনি জানেন আমি এই ফ্যাক্টরিকে আপনার নাম দিয়েছি। আপনি ছাড়া আমাদের কে আর আছে? আমি অনেক কপাল করে তোমার মতো জামাই পেয়েছি। এটাই আশীর্বাদ করব তুমি যেন অনেক উন্নতি করো। আরে মা, তুমি কথা বলতে ব্যস্ত হয়ে গেলে কেন? যে টাকাটার কথা হয়েছিল সেটাও দাও। আরে হ্যাঁ হ্যাঁ, আমি এখনই নিয়ে আসছি। আরতি এই বলে আলমারির কাছে যায় এবং সেখান থেকে 50,000 টাকা নিয়ে হলরুমে ফিরে আসে। এই নাও জামাই বাবাজি, 50,000 টাকা। এত বড় কাজ করতে টাকা তো লাগবেই, আরো যদি টাকা লাগে তাহলে বলো। আপাতত আর টাকা লাগবে না, তাছাড়া যদি লাগে তাহলে আমি এদিক সেদিক থেকে ধার করে ম্যানেজ করে নেব। এটা তুমি কি বলছো? আমি থাকতে তোমাকে ধার করতে হবে কেন? যখনই টাকার প্রয়োজন হবে আমাকে বলে দিও, একদম লজ্জা করতে হবে না। ঠিক আছে মা, আপনি এত করে বলছেন যখন, তাহলে আমি বলবো। আপনি আমাকে এত বিশ্বাস করেন, এটা দেখেই আমার মন ভরে যায়। আরতি তার মেয়ে জামাইয়ের সঙ্গে কথা বলতে থাকে। অপরদিকে রান্নাঘর থেকে কাজল এবং মিনা তাদের সমস্ত কথা শুনতে থাকে। এরপর আরতি যখন তার জামাইকে 50,000 টাকা দিতে যাচ্ছিল, এমন সময় কাজল সেখানে গিয়ে তার শাশুড়ির হাত থেকে টাকাটা কেড়ে নেয়। এসব কি হচ্ছে কাজল? তুই আমার হাত থেকে টাকা নিয়ে নিলি কেন? মা, আপনি অবুঝের মতো আপনার জামাইকে বারবার টাকা দিচ্ছেন কেন? টাকা দেওয়ার আগে একটু ভাবনা চিন্তাও করছেন না? তুই আমাকে জ্ঞান দেওয়ার কে? এই সব কিছু আমার, এইসব টাকা তো কিছুই নয়। আমার ইচ্ছে হলে আমি সমস্ত সম্পত্তি মেয়ে জামাইয়ের নামে করে দেব। হ্যাঁ মা, আপনি অবশ্যই দিন, কিন্তু আপনার টাকা ঠিক জায়গায় ব্যবহার হচ্ছে কিনা সেটা একবার যাচাই করে নিন। আমি নিজে গিয়ে দেখে এসেছি, জামাই বাবাজি ফ্যাক্টরি করার জন্য পুজো দিয়েছে। তাছাড়া আমার হাত থেকেই পুজো শুরু হয়েছিল। আপনার জামাই আপনার সঙ্গে ধোঁকা করছে। সে বারবার আপনাকে মিথ্যে কথা বলে আপনার থেকে টাকা নিয়ে যাচ্ছে। ধীরে ধীরে করে আপনার জামাই আপনার সমস্ত সম্পত্তি শেষ করে দিতে চাইছে মা। কাজলের মুখে এরকম কথা শুনে তপন এবং রূপা প্রচন্ড রেগে যায়। অনেক হয়েছে, আমি আর 1 মিনিট এখানে থাকবো না। রূপা চলো, আমরা এখনই এখান থেকে চলে যাই। আজ এই বাড়িতে তোমার স্বামীকে ধোঁকাবাজ বলা হয়েছে। চলো, তাড়াতাড়ি চলো, আমি আর নিজের অপমান করাতে চাই না। এভাবে রাগ করে চলে যাবে না জামাই বাবাজি। তুমি এই বাজে মেয়েটার কথা শুনছো কেন? আমি তো তোমাকে কিছুই বলিনি। আমি জানি তুমি অনেক ভালো। কাজল, চুপচাপ আমার টাকা দিয়ে এখান থেকে চলে যা। আমি ভালো করে জানি এসব টাকার দিকে তোর নজর আছে, তাই এগুলো অন্য কোথাও যেতে দিচ্ছিস না। তবে ভালো করে মনে রাখিস, আমি থাকতে আমার সম্পত্তি থেকে 1 টাকাও তোকে নিতে দেব না। আপনি আবার আমাকে ভুল ভাবছেন মা। এই নিন আপনার টাকা, আপনার যাকে ইচ্ছে দিয়ে দিন। তবে মনে রাখবেন, একদিন আপনাকে অনেক আফসোস করতে হবে। আমার যা হবে আমি দেখে নেব, এবারে চুপচাপ গিয়ে নিজের কাজ কর। এরপর কাজল তার শাশুড়ির হাতে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়।
কাজল সেখান থেকে চলে যাওয়ার পর আরতি দেবী তার জামাইয়ের হাতে সেই টাকা তুলে দেয়। শুধুমাত্র আপনার কথা ভেবে আমি এখানে আসি, জানি না আমি এখানে আসা বন্ধ করে দিলে আপনার বৌমা আপনার কি অবস্থা করবে। কাজলের কথাই তুমি কিছু মনে করো না জামাই বাবাজি, এই নাও টাকা, তুমি ভালোভাবে নিজের ব্যবসা সামলাও। সত্যি কথা বলতে আপনার বৌমায়ের মুখে এত কথা শোনার পর এই টাকা নিতে ইচ্ছা করছে না, কিন্তু কাজের জন্য নিতে তো হবেই। ঠিক আছে মা, এবার আমি যাচ্ছি, কাল এসে রূপাকে নিয়ে যাব। তপন এই বলে আরতির কাছ থেকে 50,000 টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে আরতি যখন তার মেয়ের সঙ্গে হল রুমে বসেছিল, এমন সময় তার মেয়ে বলে, আরে মা, আজ এত দেরি হয়ে গেল, এখন পর্যন্ত তোমার বড় বউকে দেখতে পাচ্ছি না কেন? মনে হচ্ছে কাজলের সঙ্গে থাকতে থাকতে তার ডানা গজিয়েছে, আমি এখনই গিয়ে তার ডানা কাটার ব্যবস্থা করছি। আরতি এই বলে মিনার রুমে যায় এবং সেখানে গিয়ে দেখে মিনা বিছানার উপরে শুয়ে রয়েছে। কি হয়েছে, তুমি এখনো পর্যন্ত শুয়ে আছো কেন? তোমার কি মনে নেই আজকে আমার রূপা তার শ্বশুর বাড়ি চলে যাবে? তাড়াতাড়ি গিয়ে তার জন্য ভালো ভালো খাবার রান্না করো। মা, কাল রাত থেকে আমার শরীরটা অনেক খারাপ, আমার মাথায় হাত দিয়ে দেখুন, অনেক জোর। কাজলের সঙ্গে থাকতে থাকতে অনেক নাটক শিখে গেছো দেখছি। আমার সামনে জ্বরের বাহানা করতে হবে না, যাও চুপচাপ গিয়ে রান্নার কাজ করো, না হলে মেরে মেরে জ্বর নামিয়ে দেব। আরতি এই বলে সেখান থেকে চলে যায়। আরতির চলে যাওয়ার পর মিনা বিছানা থেকে উঠতে গিয়ে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। এমন সময় কাজল সেখানে এসে তাকে ধরে নেয়। আরে, তোমার গা তো অনেক গরম, তুমি বিছানা থেকে উঠছো কেন? আমাকে যেতে দাও কাজল, একটু আগে মা এসেছিল, রান্না করতে বলেছে। আমি যদি রান্না না করি তাহলে বাড়িতে আবার অশান্তি হবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে যে এত শরীর খারাপ নিয়ে তুমি রান্না করতে যাচ্ছ? তুমি চুপচাপ শুয়ে থাকো, আমি ডাক্তার ডেকে দিচ্ছি। ডাক্তার ডেকো না কাজল, ডাক্তার এলে অনেক টাকা নিয়ে নেবে, আমাদের কাছে অত টাকা নেই। তুমি টাকা নিয়ে চিন্তা করছো কেন? টাকার ব্যবস্থা ঠিক হয়ে যাবে, তুমি চুপচাপ এখানে শুয়ে থাকো, আমি না বলা পর্যন্ত বিছানা থেকে উঠবে না। কিন্তু রান্নার কি হবে কাজল? ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আর রান্নার কাজ আমি করে নেব। এরপর কাজল ডাক্তারকে ফোন করে রান্নাঘরে গিয়ে কাজ করতে শুরু করে দেয়। অপরদিকে আরতির জামাই বাড়িতে চলে আসায় আরতি তার মেয়ে এবং জামাইয়ের সঙ্গে বসে গল্প করতে শুরু করে। রূপা, আজ তোরা চলে যাবি, তাই আমি তোর আর জামাইয়ের জন্য ভালো ভালো জামা কাপড় আর মিষ্টির বাক্স এনে রেখে দিয়েছি। দেখ তো এই জামাগুলো কেমন। আরে বাহ, এগুলো তো খুব ভালো। মা, তুমি আমাদের কত খেয়াল রাখো। আমি ছাড়া তোদের আর কে আছে? এই দেখ রূপা, আমি তোর জন্য একটা সোনার হারও বানিয়েছি। মা, আপনি আমাদের কত ভালোবাসেন, আপনার এত ভালোবাসার জন্যই আমাদেরকে বারবার এখানে আসতে হয়। আপনার বৌমায়েরা মনে করবে আমরা শুধু জিনিসপত্র নেওয়ার জন্য এখানে আসি, কিন্তু সত্যি কথা এটাই যে আমরা আপনার সঙ্গে দেখা করার জন্য আসি। তোমাকে তাদের কথা ভাবতে হবে না বাবাজি, তারা যা মনে করবে করুক, এটা আমার বাড়ি, আমি নিজের টাকা কার পেছনে খরচ করব এটা আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ মা, তুমি একদম ঠিকই বলেছ। তাছাড়া বৌদিরা ভিখিরি বাড়ির মেয়ে, এত টাকা পয়সা দেখে তাদের হিংসে হচ্ছে, তাই সবসময় তোমাকে আটকানোর চেষ্টা করে। সকলে কথা বলতে থাকে। অপরদিকে ডাক্তার চলে আসায় কাজল তাকে নিয়ে মিনার কাছে যায়। সবকিছু ঠিক আছে তো ডাক্তারবাবু? মনে হচ্ছে পেশেন্ট অনেক বেশি পরিশ্রম করে, শরীরে ভিটামিনের অভাব আছে। আমি কয়েকটা ভিটামিন লিখে দিচ্ছি, এগুলো সময় মতো খাইয়ে দেবেন। তাছাড়া জ্বরের ওষুধ দিয়েছি, কিছু সময়ের মধ্যে জ্বর নেমে যাবে। আচ্ছা ডাক্তারবাবু, আপনি 1 মিনিট দাঁড়ান, আমি এখনই আসছি। এরপর কাজল রুম থেকে বেরিয়ে হল রুমে তার শাশুড়ির কাছে আসে। মা, দিদি শরীর অনেক খারাপ ছিল, তাই আমি ডাক্তারবাবুকে ডেকেছি। তাকে টাকা দিতে হবে আর ওষুধও কিনতে হবে, আমাকে 1000 টাকা দিন। মিনা মরবে মরুক, আমি টাকা দিতে যাব কেন? এইসব লোভী মানুষের পেছনে অযথা টাকা নষ্ট করতে পারছেন, কিন্তু যে আপনার বাড়ির সমস্ত কাজ করছে আর আপনার খেয়াল রাখছে, তার চিকিৎসা করানোর জন্য আপনার কাছে টাকা নেই। আমার সামনে ওসব কথা বলে কোনো লাভ হবে না, চুপচাপ যাও এখান থেকে। আর খবরদার, আমি আমার মেয়ে জামাইকে কি দিচ্ছি সেদিকে নজর রাখতে হবে না। আমি এখানে কোনো জিনিসের উপরে নজর রাখতে আসিনি, আমাকে 1000 টাকা দিয়ে দিন, আমি চলে যাব। কিসের টাকা?
তোমার বাবা কি আমার কাছে টাকা জমা দিয়ে রেখেছে নাকি? আরতির কথা শুনে কাজল প্রচন্ড রেগে যায় এবং তার কাছ থেকে আলমারির চাবি কেড়ে নিয়ে আলমারির কাছে যায় এবং সেখান থেকে 1000 টাকা বার করে চাবি আবার শাশুড়ির হাতে ফিরিয়ে দেয়। এই নিন আপনার চাবি, মাত্র 1000 টাকাই নিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। হায় হায়, এসব কি দেখতে হচ্ছে আমাকে? আপনার বৌমা অনেক মাথায় উঠে পড়েছে, আমাদের সামনেই আপনার অপমান করলো। যাও যাও, ওই টাকায় মিনার চিতা জ্বালিয়ে দাও। তপনের কথা শুনে কাজল প্রচন্ড রেগে যায় এবং তাকে জোরে একটি থাপ্পড় মেরে দেয়। তোমার মতো মানুষকে ডুবে মরে যাওয়া দরকার, একটা অসুস্থ মানুষের জন্য এত খারাপ কথা বলতে লজ্জা করলো না? কাজল এই বলে সেখান থেকে চলে যায়। হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার চোখের সামনে আমার জামাই বাবাজিকে থাপ্পড় মেরে গেল। এখানে আমার অনেক অপমান হয়ে গেল, আর সহ্য করতে পারছি না মা। বন্ধুরা, এরপর কি হবে সেটা জানার জন্য পরবর্তী পর্ব দেখতে ভুলবে না। এখনো পর্যন্ত তোমরা যারা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।